স্বাগত দীপ্ত নিউজ আপডেটে। আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। বৃষ্টিপাত কমে আসায় কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ পূর্ব দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। তবে এখনও পানিবন্দী লাখ লাখ মানুষ। তলিয়ে রয়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। বিদ্যুৎহীন অবস্থায় আছে অনেক এলাকা। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। অনেক জায়গায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। বহু মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছেন। দুর্গত মানুষদের উদ্ধারে স্থানীয় প্রশাসনের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। নোয়াখালীতে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন। সেখানকার খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিফাত মির্জা। রিফাত, নোয়াখালীতে বন্যা পরিস্থিতিতে উদ্ধার কাজে আমরা জানতে পেরেছি যে প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীও সেখানে যুক্ত আছেন উদ্ধার তৎপরতায়। এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি? আসলে উদ্ধার কার্যক্রমের কথা যদি বলি, আসলে যখন থেকে ভারী বর্ষণ হয়েছিল তখন থেকে কিন্তু সেনাবাহিনীর পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও কিন্তু কাজে নেমেই কিন্তু উদ্ধার করেছে। যারা বিভিন্ন নিম্নাঞ্চলে প্লাবিত বাসস্থান যাদের ছিল তাদেরকে কিন্তু উদ্ধার করা হয়েছে। আসলে বিশেষ করে আমি যদি বর্তমান বন্যা পরিস্থিতির কথা বলি, আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে গেল 2 দিন ধরে আজকে সহ কিন্তু রোদের দেখা মিলেছে। পর্যাপ্ত পরিমাণ রোদ হচ্ছে কিন্তু কোনো প্রকার ভারী বর্ষণ হচ্ছে না, যার কারণেই কিন্তু নোয়াখালীর নিম্নাঞ্চল সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু ধীরে ধীরে পানি নামতে শুরু করে দিয়েছে। তবে দেখা দিয়েছে কিন্তু খাদ্য সংকট। আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়েছি। আসলে যে ত্রাণগুলো দেওয়া হচ্ছে, বারবারে বলা হচ্ছে যে বিভিন্ন রাস্তার আশেপাশে যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেখানে কিন্তু ত্রাণ দেওয়া হচ্ছে, কিন্তু নিম্নাঞ্চল মোফাসলের যে এলাকাগুলো সেখানে কিন্তু এক মুঠো চাল পর্যন্ত পৌঁছায়নি। সেখানে কিন্তু মানুষ মানবেত জীবনযাপন করছে। এছাড়াও যখনই পানি নামতে শুরু করে দিয়েছে দেখা দিয়েছে বিভিন্ন পানিবাহিত রোগ, বিশেষ করে শূন্য বয়স থেকে কিন্তু 4 বছরের বয়সী যে শিশুরা আছে তারা কিন্তু অ্যালার্জি সহ বিভিন্ন ডায়রিয়া আক্রান্ত রোগে আক্রান্ত হচ্ছে। তা আসলে বলা যায় নোয়াখালীর যে 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলার প্রায় 20 লক্ষ মানুষ কিন্তু এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে। তবে যে ক্ষতিটি হয়েছে কিছুদিনের বন্যায়, সেই ক্ষতিটি সারতে কিন্তু অনেকটাই সময় লাগবে। তো এই ছিল নোয়াখালীর বেগমগঞ্জ স্কুল থেকে আমার কাছে সর্বশেষ। তানিয়া, নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন রিফাত মির্জা। বন্যার কবলে পড়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলাও। সেখানেও অনেক মানুষ পানিবন্দী হয়ে আছে। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত আন নাবিল। নাবিল, ব্রাহ্মণবাড়িয়ার বন্যা পরিস্থিতি কতটা উন্নতি হয়েছে এবং ত্রাণ তৎপরতা কেমন দেখছেন আপনি? ব্রাহ্মণবাড়িয়ার আমি এখন আছি আখাউড়া উপজেলা পরিষদের সামনে। আমি আখাউড়া উপজেলাটা ঘুরে দেখেছি, পাশাপাশি বিজয়নগর এবং কসবাতেও আমার খোঁজখবর নিয়ে জানতে পেরেছি যে বন্যার পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। প্রায় সকল এলাকা থেকে, বিশেষ করে আখাউড়ার প্রায় সকল এলাকা থেকে বন্যার পানি নেমে যেতে শুরু করেছে। মানুষের বাড়িঘর থেকে এবং উঠান থেকেও পানি নেমে গেছে। আমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন যে ব্রাহ্মণবাড়িয়ার আশ্রয়কেন্দ্রগুলোতে প্রায় 300 শতাধিক মানুষ আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছিলেন। তাদের মধ্যে প্রায় 200 জন বাড়ি ফিরে গেছেন, আর মাত্র 100 জনের মতো আছেন। তারাও হয়তো কাল সকাল নাগাদ ফিরে যাবেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে জানিয়েছেন জেলা প্রশাসন থেকে 10 লাখ টাকা এবং 35 মেট্রিক টন চাল তারা পেয়েছিলেন। চালগুলো বিতরণ করা হয়েছে এবং টাকা দিয়ে শুকনো খাবার কিনে বন্যার্তদের মধ্যে বিতরণ করা হয়েছে। আর এছাড়া ব্রাহ্মণবাড়িয়াতে আখাউড়ার যে স্থলবন্দর আছে এবং চেকপোস্ট আছে সেখান থেকে পানি পুরোপুরি সরে গেছে। তারা অফিসগুলোকে আবার দৈনন্দিন কাজের জন্য অফিসের কাজের জন্য প্রস্তুত করছেন। আখাউড়া চেকপোস্টে একটা সমস্যা ছিল যে নেটওয়ার্কের পোর্টগুলো বন্যার পানিতে ডুবেছিল, যে কারণে পোর্টগুলো কাজ করছিল না। তো শেষ খবর পাওয়া পর্যন্ত তারা এগুলো মেরামতের কাজ করছিল। আশা করা যাচ্ছে যদি নেটওয়ার্ক ব্যবস্থার উন্নতি হয় তাহলে হয়তো কাল সকাল থেকে তারা চেষ্টা করবে ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলাচল চালু করার। এদিকে যেই স্থলবন্দরে যেই ভিতরে যেই গাড়িগুলো ছিল এই গাড়িগুলো ইতিমধ্যে ছেড়ে যাওয়া শুরু করেছে। তবে ব্রিজ এবং সড়ক ভেঙে যাওয়ার কারণে নতুন কোনো গাড়ি স্থলবন্দরে ঢুকতে পারছে না এবং চলাচল করতে পারছে না। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার কাছে এই ছিল বন্যার সম্পর্কে সর্বশেষ। ব্রাহ্মণবাড়িয়া থেকে রিফাত আন নাবিল জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা।
বৃষ্টিপাত না হওয়ায় দেশের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। আজ মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি জানান, চলমান বন্যায় এখন পর্যন্ত 18 জন প্রাণ হারিয়েছেন। 11টি জেলা, 77 উপজেলা, 9,44,000-এর বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে বলে জানান সচিব। বন্যা পরবর্তী পানিবাহিত রোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি। মোট উপজেলা প্লাবিত হয়েছে 77টি এবং এর মধ্যে পৌরসভা আছে, পৌরসভা 587টি ইউনিয়ন পৌরসভা মিলিয়ে আক্রান্ত। আর পানিবন্দী লোক সংখ্যা প্রায় 9,44,000-এর বেশি লোক সংখ্যা ক্ষতিগ্রস্ত, 49,38,000। আর মারা গেছে এ পর্যন্ত 18 জন, গতকাল ছিল 13 জন। আর আমাদের আশ্রয় দেওয়া হয়েছে 3,527টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আর এখানে আশ্রিত লোক আছে 2,84,888 জন। বন্যা দুর্গতদের জন্য আজ তৃতীয় দিনের মতো গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই কার্যক্রম চলছে। এতে সর্বস্তরের মানুষ ব্যাপক সাড়া দিচ্ছেন। বন্যার্ত মানুষকে সহযোগিতার উদ্দেশ্যে শনিবার টানা তৃতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ সংগ্রহ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নগদ অর্থের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুকনো খাবার, স্যালাইন, কাপড় সহ নানা প্রয়োজনীয় সামগ্রী টিএসসিতে শিক্ষার্থীদের হাতে তুলে দেন। ছাত্রছাত্রীদের এমন উদ্যোগে পাশে থাকতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকে। ছাত্রদের এরকম যে স্বতঃস্ফূর্ততা এবং সেখানে সাধারণ জনগণের যে সাপোর্ট, এটা আমার এই জীবনে আমি দেখিনি। শিক্ষার্থীদের আহ্বানে বন্যার্তদের পাশে দাঁড়াতে পেরে আমার অনেক ভালো লাগছে। শিক্ষার্থীরা যা করছে এটা আমার মনে হয় আমি এরকম দেখিনি, এত সুন্দরভাবে হ্যারাসমেন্ট করতেছে তারা। এই কঠিন সময়ে সর্বস্তরের মানুষের সাড়া পেয়ে খুশি শিক্ষার্থীরা। ত্রাণ দেওয়ার বিষয়ে কিছু দিক নির্দেশনা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বা ডোনেশন ছাড়া অযথা এসে এখানে ভিড় করবেন না। ভিড় করলে যেটা হয়, আমাদের ভাইয়াপুরা যারা জিনিসপত্র আনা নেওয়ার কাজটা করে, এটা কিন্তু খুবই ভারী কাজ। একটা বস্তা মাথায় নিয়ে কিন্তু ভিড় ঠেলার মতো পরিস্থিতি তার থাকে না, এটা একটু আপনারা মাথায় রাখবেন। তাই অনুগ্রহপূর্বক কেউ অযথা ভিড় করবেন না টিএসসির মধ্যে, প্লিজ। আমাদের মূলত এখন 4টা জিনিসের সব থেকে বেশি প্রয়োজন। একটা হচ্ছে স্যালাইন, দ্বিতীয় হচ্ছে স্যানিটারি প্যাড, তৃতীয় হচ্ছে ফিটকেরি বা পানি ট্যাবলেট, পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট। আমাদের পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট প্রয়োজন এবং পর্যাপ্ত পরিমাণ রিচার্জেবল টর্চ প্রয়োজন। তো আমাদের ঠান্ডা, জ্বর, কাশি, ডায়রিয়া বা পানিবাহিত রোগের জন্য যে সাধারণত যে মেডিসিনগুলো নেওয়া হয় সেগুলোই দিবেন। আপনারা অনেকে অ্যান্টিবায়োটিক পাঠাচ্ছেন, অ্যান্টিবায়োটিক দেওয়ার মতো বা প্রেসক্রাইব করার মতো অবস্থান আমাদের ভলান্টিয়ারদেরও নেই, আমাদেরও নেই। সংকট মোকাবিলায় যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তারা। আমি আসলে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে, এটা আসলে অভিভূত। আমরা মনে করছি পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ এই সংকট মোকাবেলায়। তো আমি সাধারণ জনতাকে আহ্বান করব, আপনারা যে যার জায়গা থেকে, আপনারা হয়তো সবাই টিএসসিতে আসতে পারতেছেন না, যে যার জায়গা থেকে আপনারা এই ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে অংশগ্রহণ করুন। গণত্রাণ কার্যক্রমের দ্বিতীয় দিন শুক্রবার সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত 1,42,50,196 টাকা এসেছে বলে জানান সমন্বয়করা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, সরকারকে জনগণের আশা আকাঙ্ক্ষা বিবেচনায় নিয়ে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। অবশ্যই অতি দ্রুত জনগণের যে চাহিদা, সেই চাহিদাকে পূরণ করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কিভাবে একটা নির্বাচন অতি দ্রুত করা যায় এবং সেই প্রয়োজনীয় সংস্কার করা যায়, সেটা নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।